ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষায় 3 নং শ্রেণীর মধ্যে একটি বক্স দেওয়া থাকে আর সেই বক্সের নিচে শূন্যস্থান থাকে। এই বক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে হয়। বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখা যায় 16টি ওয়ার্ড এবং ফ্রেজের ব্যবহার ঘুরে ফিরে এই বক্সের মধ্যে দেওয়া থাকে। আর এগুলোর ব্যবহার যদি আমরা জানি তাহলে এই ওয়ার্ড অ্যান্ড ফ্রেজের মধ্যে পুরো নাম্বার পাওয়াটা কোনো ব্যাপার না। নাম্বার 1, লেট অ্যালোন। এর অর্থ তো দূরের কথা বা কল্পনা করা যায় না এমন। বাক্যের মধ্যে দুটি বস্তুর কথা উল্লেখ থাকবে, সেই বস্তু দুইটার কথা আকাশ পাতাল তুলনার মতো বোঝাবে। আর এরকম আকাশ পাতাল তুলনা দুটি বস্তুর মাঝে একটি শূন্যস্থান থাকবে, ওই শূন্যস্থানের মধ্যে আমরা লেট অ্যালোন বসাবো। এখানে আরেকটি ইন্টারেস্টিং জিনিস হলো ওই শূন্যস্থানের পূর্বে একটি কোমা থাকবে। যেমন আই কান্ট সুইম এ কিলোমিটার ড্যাশ 10 কিলোমিটার। আমি 1 কিলোমিটারে সাঁতার কাটতে পারি না, আবার 10 কিলোমিটার। এখানে খেয়াল করে দেখো, আমি 1 কিলোমিটারে সাঁতার কাটতে পারি না আর 10 কিলোমিটারের কথা বলা হচ্ছে। এটা কি কল্পনা করা যায়? না। এরকম ক্ষেত্রে আমরা শূন্যস্থানের মধ্যে লেট অ্যালোন বসাবো। আর যেখানে আমরা লেট অ্যালোন বসাবো ওই বাক্যের শূন্যস্থানের পূর্বে একটি কোমা থাকবে। এখানে দেখো কোমাটিও রয়েছে। হি ক্যান নট বাই এ ফোন ড্যাশ আইফোন। সে একটি মোবাইলে কিনতে পারে না, আবার আইফোন কিনবে। এখানে খেয়াল করে দেখো, দুটি আকাশ পাতাল বস্তু তুলনা করা হচ্ছে। একটা সাধারণ মোবাইল কিনতে পারে না, আবার আইফোন কিনবে। এরকম ক্ষেত্রে আমরা শূন্যস্থানের মধ্যে লেট অ্যালোন বসাবো। আর ওই বাক্যের শূন্যস্থানের পূর্বে একটি কোমা থাকে। এখানে দেখো কোমাও রয়েছে। এরপর আমরা লেট অ্যালোন বসাবো। নাম্বার 2, ওয়াজ বর্ন। জন্মগ্রহণ করা অর্থে ব্যবহার হয়। সাধারণত মনীষী ব্যক্তির নাম, স্থান বা সালের উল্লেখ থাকলে সেখানে আমরা ওয়াজ বর্ন ব্যবহার করব। যেমন ডক্টর ইউনুস ড্যাশ ইন 1940। এখানে খেয়াল করে দেখো, মনীষী ব্যক্তির কথা বলা হচ্ছে ডক্টর ইউনুস, একজন ইকোনমিস্ট যিনি অর্থনীতিবিদ ছিলেন। তার আবার সালের কথা উল্লেখ রয়েছে 1940। এরকম সিচুয়েশনের ক্ষেত্রে যখন মনীষী ব্যক্তির নাম থাকবে অথবা কোনো স্থান, সালের কথা উল্লেখ থাকবে, সেখানে আমরা চোখ বন্ধ করে ওয়াজ বর্ন লিখে দিব। তাহলে বাক্যটি হবে ডক্টর ইউনুস ওয়াজ বর্ন ইন 1940। নাম্বার 3, হ্যাড বেটার। এটি উচিত অর্থে ব্যবহার হয়, যা শুডের সমার্থক। আমরা যেখানে শুডের মতো অর্থ দিবে ওই বাক্যের মধ্যে আমরা হ্যাড বেটার বসাবো। যেমন আই হ্যাভ এ ব্যাড হেডেক আই ড্যাশ গো টু ডক্টর। এখানে খেয়াল করে দেখো, বলা হচ্ছে আমার প্রচন্ড মাথা ব্যথা করতেছে, এখন আমার ডাক্তারের কাছে যাওয়া উচিত। এখানে কি অর্থ দিচ্ছে? উচিত অর্থ দিচ্ছে। এখানে উচিত অর্থে হ্যাড বেটার বসবে। নাম্বার 4, উড রেদার, যার অর্থ বরং ভালো। বাক্যের মধ্যে দুটি অবজেক্ট থাকবে, ওই দুটি অবজেক্টের মধ্যে একটিকে আমরা বেশি প্রেফার দেব অন্যটির থেকে, তখন আমরা উড রেদার ব্যবহার করব। যেমন আই ড্যাশ ডাই দেন বেক। আমি ভিক্ষা করার চেয়ে মারা যাব। এখানে দুটি কাজের মধ্যে একটি কাজকে প্রাধান্য দেওয়া হচ্ছে। ঠিক এরকম ক্ষেত্রে আমরা উড রেদার ব্যবহার করব। আর উড রেদার যে বাক্যের মধ্যে ব্যবহার হবে ওই বাক্যের মধ্যে দুটি যে অবজেক্ট দেওয়া থাকবে অথবা দুটি কাজ দেওয়া থাকবে, সেই দুটি কাজের মাঝে দেন থাকবে। নাম্বার 5, উড ইউ মাইন্ড। এর অর্থ কিছু মনে না করলে, অর্থাৎ আমি কাউকে কোনো কিছুর জন্য ইনভাইট করব বা জিজ্ঞেস করব, এটা যদি কোনো কিছু মনে না করেন, এরকম অর্থে। এখানে একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, উড ইউ মাইন্ড সাধারণত বাক্যের শুরুতে বসে। এই জন্যে এই উড ইউ মাইন্ড যেখানে বসবে ওই বাক্যের শুরুতে শূন্যস্থান থাকবে, আর এই শূন্যস্থানের পরে সর্বদাই ভার্বের সাথে আইএনজি হবে। যেমন ড্যাশ টেকিং এ কাপ অফ টি। এখানে খেয়াল করে দেখো, শূন্যস্থান হয়েছে বাক্যের শুরুতে, তাহলে এখানে কি বসার কথা? উড ইউ মাইন্ড। আর শূন্যস্থানের পরে ভার্বের সাথে আইএনজি হওয়ার কথা, এখানে টেক ভার্বের সাথে আইএনজি, টেকিং লেখা রয়েছে, অর্থাৎ আমরা চোখ বন্ধ করে এখানে উড ইউ মাইন্ড বসাবো। তাহলে বাক্যটি হবে উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি। নেক্সট এক্সাম্পল খেয়াল করো, ড্যাশ ওপেনিং দ্য ডোর। বাক্যের শুরুতে শূন্যস্থান রয়েছে, উড ইউ মাইন্ড, ভার্বের সাথে দেখো আইএনজি রয়েছে, ওপেনিং। তাহলে বাক্যটি হলো উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর। নাম্বার 6, হোয়াট ইফ, যার অর্থ যদি এমন হয় বা হতো তাহলে কি। আর এই বাক্য দ্বারা একটু ভয় কাজ করবে। এক্সাম্পলটি খেয়াল করে দেখো, ড্যাশ হি ফরগেটস টু লক দ্য ডোর। এই বাক্যের মধ্যে বাক্যের শুরুতে রয়েছে শূন্যস্থান আর এরপরে রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে রয়েছে প্রশ্নবোধক চিহ্ন। কখনো কি দেখেছো যে অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে? যখনই দেখবে অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে আর ওই বাক্যের শুরুতে শূন্যস্থান রয়েছে, সেখানে চোখ বন্ধ করে হোয়াট ইফ বসিয়ে দিবে। তাহলে বাক্যটি হবে হোয়াট ইফ হি ফরগেটস টু লক দ্য ডোর। যদি সে তালাটি লাগাতে ভুলে যায় তাহলে কি হবে? নাম্বার 7, হোয়াটস ইট লাইক, অর্থাৎ কোনো কিছু করার অনুভূতি কেমন হয় এই অর্থে। এক্সাম্পলটি খেয়াল করো, ড্যাশ লিভিং ইন দ্য ব্রাঞ্চ অফ ট্রি। এখানে দেখো বাক্যের শুরুতে রয়েছে শূন্যস্থান, এই শূন্যস্থানের পরে রয়েছে ভার্বের সাথে আইএনজি। ঠিক এরকম আমরা উড ইউ মাইন্ডের ক্ষেত্রে দেখেছিলাম যে বাক্যের শুরুতে থাকবে শূন্যস্থান, এরপরে থাকবে ভার্বের সাথে আইএনজি। এখন আমরা উড ইউ মাইন্ড বসাবো নাকি হোয়াট ইজ লাইক বসাবো? এখানে একটি পার্থক্য রয়েছে, তোমরা ভালো করে খেয়াল করো। ওই উড ইউ মাইন্ডের অর্থ হলো কারো কাছে কোনো কিছু জানতে চাওয়া, যে আপনি কি চা খেতে চান, আপনি কি এটা নিতে পছন্দ করবেন, আপনি কি এটা করতে ভালোবাসবেন, এরকম কথা। আর হোয়াটস ইট লাইক এর অর্থ হলো এরকম যদি করতাম তাহলে কেমন হতো, অনুভূতি কেমন হতো, অনুভূতি বোঝানোর জন্য ব্যবহার হবে, অর্থাৎ মিস্ট্রিক্যাল অনুভূতি দিবে। যেমন এখানে বলা রয়েছে লিভিং ইন দ্য ব্রাঞ্চ অফ ট্রি। যদি আমরা গাছের আগালে বসবাস করতাম, গাছের ডালে বসবাস করতাম, তাহলে কি হতো? একটা আলাদা অনুভূতি দিচ্ছে। এখানে শুধু অর্থের পার্থক্য থাকবে আর সবকিছু কিন্তু উড ইউ মাইন্ডের মতো সেম থাকবে।
এরকম যখন কোনো কিছু করার অনুভূতি কেমন হবে সেই জায়গায় আমরা হোয়াটস ইট লাইক ব্যবহার করব। তাহলে এখানে হবে হোয়াটস ইট লাইক লিভিং ইন দ্য ব্রাঞ্চ অফ ট্রি। নাম্বার 8, হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। এর অর্থ হলো অদ্ভুত জিনিস দেখতে কেমন এরকম অনুভূতি। এখানে খেয়াল করে দেখো দুই পাশে দুইটা শব্দ বা ফ্রেজ থাকবে। প্রথমে হলো হোয়াট ডাজ, এরপর হলো লুক লাইক। আমরা যেই বাক্যের মধ্যে দেখবো দুটি শূন্যস্থান রয়েছে সেই জায়গায় আমরা চোখ বন্ধ করে হোয়াট ডাজ লুক লাইক বসিয়ে দেব। এক্সাম্পলটি খেয়াল করো, ড্যাশ এ জাইন্ট ড্যাশ। এখানে আমরা দুইটি শূন্যস্থান দেখতেছি, প্রথমে বসাবো হোয়াট ডাজ, এরপরে লিখবো লুক লাইক। তাহলে বাক্যটি হবে হোয়াট ডাজ এ জাইন্ট লুক লাইক। নাম্বার 9, দেয়ার। কোনো কিছু ঘটা বা আছে অর্থে ব্যবহার হয়। আর এই দেয়ার যেখানে বসবে ওই শূন্যস্থানের পরে বি ভার্ব, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এই পাঁচটির যে কোনো একটি থাকবে, অথবা লিভ এই ভার্ব থাকবে। আমরা যেখানে এই বি ভার্বের যে কোনো একটি অথবা লিভ ভার্ব দেখতে পারবো তার আগে যদি কোনো শূন্যস্থান থাকে সেখানে অবশ্যই দেয়ার বসিয়ে দেব। যেমন ড্যাশ লিভড এ কিং ইন দ্য স্টেট। এখানে বাক্যটি খেয়াল করো, শূন্যস্থানের পরে লিভড রয়েছে, আমরা শুরুতে বসাবো দেয়ার। দ্বিতীয় এক্সাম্পল খেয়াল করো, ড্যাশ ইজ এ স্কুল। এখানে ইজ রয়েছে, ইজ হলো বি ভার্ব, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এখানে ইজ হলো বি ভার্ব, এজন্য আমরা এর পূর্বে দেয়ার বসাবো। নাম্বার 10, ইট, যার অর্থ ইহা। আমরা ইট বসাবো ওই শূন্যস্থানের মধ্যে যে শূন্যস্থানের পরে ইজ, ওয়াজ, হ্যাজ এই তিনটির যে কোনো একটি থাকবে। এক্সাম্পলটি খেয়াল করো, ড্যাশ ইজ এ বিউটিফুল প্লেস। এখানে শূন্যস্থানের পরে ইজ রয়েছে, এর পূর্বে আমরা ইট বসাবো। এরপর এক্সাম্পল দেখো, ড্যাশ ওয়াজ দ্য আর্থকুইক। এখানে শূন্যস্থানের পরে ওয়াজ রয়েছে, আমরা শূন্যস্থানের মধ্যে ইট বসাবো। তৃতীয় এক্সাম্পলটি খেয়াল করো, এই বাক্যের মধ্যে হ্যাজ রয়েছে, এর পূর্বে শূন্যস্থান, এখানে আমরা ইট বসাবো। এখন কথা হলো, তোমাদের মধ্যে অনেকেই চিন্তা করবে যে এখানে ইজ এবং ওয়াজ বি ভার্বের মধ্যে রয়েছে, আর বি ভার্ব থাকলে আমরা দেয়ার বসাবো, কিন্তু এখানে আবার ইট বসানোর কথা বলতেছেন, এটা আবার কেমন কথা? মনে রাখবে এখানে অর্থ একটু ম্যাটার করে। দেয়ার শব্দের অর্থ কোনো কিছু ঘটা বা আছে অর্থে ব্যবহার হবে। ওই ঘটা বা আছে অর্থ যেখানে দিবে তখন আমরা ইজ এবং ওয়ারের পূর্বে দেয়ার বসাবো, কিন্তু যখন ইহা অর্থে দিবে তখন আমরা ইট বসাবো। বাক্যটি পড়ার পরে তোমার কাছে যদি মনে হয় যে এই শূন্যস্থানের মধ্যে দেয়ার অথবা ইট যে কোনো একটি বসালে হবে, তখন তুমি দেখবে বক্সের মধ্যে কোনটি দেওয়া রয়েছে, ইট নাকি দেওয়ার। যেটা দেওয়া থাকবে সেটা লিখবে। তবে হ্যাজ থাকলে ওই হ্যাজের পূর্বে শূন্যস্থান থাকলে সেখানে অবশ্যই ইট বসবে। নাম্বার 11, ইউজ টু। এই ইউজ টু অভ্যস্ততা বোঝায়, অর্থাৎ অতীতে আমার কোনো একটি অভ্যাস ছিল, অতীতে আমি কোনো কাজ করতাম, রেগুলার করতাম, এই অভ্যাসকে বোঝানোর জন্য আমরা ইউজ টু ব্যবহার করব। যেমন আই ড্যাশ সুইম ইন মাই চাইল্ডহুড। আমি শৈশবকালে সাঁতার কাটতাম। এখানে আমার শৈশবের অভ্যস্ততার কথা বলা হচ্ছে, এই জন্য আমরা এখানে ইউজ টু ব্যবহার করব। তাহলে বাক্যটি হবে আই ইউজ টু সুইম ইন মাই চাইল্ডহুড। আই ড্যাশ প্লে ফুটবল ইন মাই ভিলেজ। আমি গ্রামে ফুটবল খেলতাম। এখানেও আমার অতীতের অভ্যাসের কথা বলা হচ্ছে যে আমি আগে ফুটবল খেলায় অভ্যস্ত ছিলাম, তাহলে এখানেও আমরা ইউজ টু ব্যবহার করব। আই ইউজ টু প্লে ফুটবল ইন মাই ভিলেজ। নাম্বার 12, আনলেস, যার অর্থ যদি না বা যাতে না। এটা শর্তযুক্ত বাক্য থাকবে, কন্ডিশনাল বাক্যের মতো। যেমন ড্যাশ ইউ স্টাডি হার্ড ইউ উইল নট মেক এ গুড রেজাল্ট। এখানে বলা হচ্ছে তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করো, তা না হলে ভালো রেজাল্ট করতে পারবে না। এখানে একটা শর্ত, কি শর্ত? যে ভালোভাবে পড়াশোনা করতে হবে। এই শর্তযুক্ত বাক্যের মধ্যে আমরা আনলেস বসাবো। নাম্বার 13, নো সোনার হ্যাট। এর অর্থ হতে না হতেই, ঘটতে না ঘটতেই। এখানে খেয়াল রাখবে নো সোনার হ্যাট বাক্যের শুরুতে বসবে, আর যে অংশের মধ্যে নো সোনার হ্যাট বসবে বাক্যের শুরুতে ওই বাক্যের সাবজেক্টের পরে ভার্বের ভিতরি ফর্ম থাকবে। যেমন ড্যাশ হি সিন দ্য পুলিশ দেন হি র্যান অ্যাওয়ে। সে পুলিশকে দেখা মাত্রই দৌড়ে পালালো। আমরা এখানে বাক্যের শুরুতে পাইলাম শূন্যস্থান, আর শূন্যস্থানের পরে সাবজেক্ট, এরপরে ভার্বের ভিতরি ফর্ম, তাহলে আমরা এখানে বসাবো নো সোনার হ্যাট। নাম্বার 14, অ্যাজ সোন অ্যাজ। অ্যাজ সোন অ্যাজ এর অর্থ হতে না হতেই, ঘটতে না ঘটতেই। উভয় পাশেই পাস্ট ইনডিফিনিট টেন্স থাকবে। আমরা যখন শূন্যস্থান দেখবো বাক্যের শুরুতে, আর ওই শূন্যস্থান বাক্যের মধ্যে সাবজেক্টের পরে যদি ভার্বের ভিটু ফর্ম থাকে তখন আমরা অ্যাজ সোন অ্যাজ বসাবো। ভালো করে শুনে রাখো, যখন আমরা বাক্যের শুরুতে দেখবো শূন্যস্থান, আর ওই শূন্যস্থান যুক্ত বাক্যের মধ্যে সাবজেক্টের পরে ভার্বের ভিতরি ফর্ম, তখন আমরা নো সোনার হ্যাট বসাবো। আর যদি দেখি বাক্যের শুরুতে শূন্যস্থান, এরপরে সাবজেক্টের পরে ভার্বের ভিটু ফর্ম, তখন আমরা অ্যাজ সোন অ্যাজ বসাবো। যেমন ড্যাশ হি স দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে। সে পুলিশ দেখা মাত্রই দৌড়ে পালালো। এখানে হি সাবজেক্টের পরে ভার্বের ভিটু ফর্ম স, এর জন্য আমরা এখানে অ্যাজ সোন অ্যাজ বসিয়েছি। নাম্বার 15, হ্যাভ টু, হ্যাজ টু বা হ্যাড টু। এর অর্থ করতেই হবে, অর্থাৎ বাধ্যবাধকতা বোঝাবে। যেমন ফাদার ইজ কলিং মি আই ড্যাশ গো হোম। বাবা আমাকে ডাকতেছে, আমাকে বাড়ি যেতেই হবে। এখন এই যে এখানে বাবা আমাকে ডাকতেছে, আমার এখন বাড়ি যাওয়াটা বাধ্যবাধকতামূলক, তাহলে আমরা এখানে
হ্যাভ টু ব্যবহার করব। তবে মনে রাখবে হ্যাভ টু, হ্যাজ টু প্রেজেন্ট টেন্স এবং হ্যাড টু পাস্ট টেন্সের জন্য ব্যবহার হয়। সর্বশেষ নাম্বার 16 অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, এদের অর্থ যেন। এদের ক্ষেত্রে দুটি নিয়ম রয়েছে। নাম্বার 1, এক পাশে প্রেজেন্ট ইনডিফিনিট অপর পাশে পাস্ট ইনডিফিনিট থাকলে মাঝখানে শূন্যস্থানে আমরা অ্যাজ ইফ অথবা অ্যাজ দো যে কোনোটা বসিয়ে দেবো, যেটা আমাদের বক্সে থাকবে। যেমন শি টক্স ড্যাশ শি নিউ এভরিথিং, শূন্যস্থানের শুরুতে রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শি টক্স, আর শূন্যস্থানে পরে শি নিউ এভরিথিং, এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স। মাঝখানে অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর মধ্যে যে কোনো একটি বসাবো, বক্স যেটি থাকবে সেটি বসাবো। যদি অ্যাজ ইফ থাকে অ্যাজ ইফ, আর যদি অ্যাজ দো থাকে অ্যাজ দো। আর নাম্বার 2, শুরুতে পাস্ট ইনডিফিনিট পরে পাস্ট পারফেক্ট টেন্স থাকলে মাঝখানে শূন্যস্থানে আমরা অ্যাজ ইফ অথবা অ্যাজ দো বসাবো। যেমন শি টকড ড্যাশ শি হ্যাড নোন এভরিথিং, শূন্যস্থানের শুরুতে রয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্স আর শূন্যস্থানের পর রয়েছে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা শূন্যস্থানের মধ্যে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর মধ্যে যে কোনো একটি বসাবো, যেটি আমাদের বক্সের মধ্যে দেওয়া থাকবে।